শুরু হচ্ছে রেডিও তেহরানের বাংলা সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, দখলদার ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যথেষ্ট নয়, মৃত্যুদণ্ড। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় 1 বছরে 1000-এরও বেশি স্বাস্থ্যকর্মী শহীদ। ইসরায়েলে যুদ্ধের ক্লান্তির ছাপ দেখছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের শিক্ষার্থীদের শান্ত থাকতে বলেছে সরকার। ঢাকায় 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজেপি মোতায়েন। এবং ভারতের উত্তরপ্রদেশের সম্ভালের শাহী জামা মসজিদ সমীক্ষা নিয়ে হতাহতের ঘটনায় যোগী আদিত্যনাথ সরকারকে দায়ী করেছেন অখিলেশ যাদব। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেছেন, মানুষের ঘরবাড়িতে বোমা বর্ষণকে বিজয় বলে না। আজ ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের হাজার হাজার সদস্যের এক সমাবেশে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি কথা বলেন। তিনি আরো বলেন, বোকা ইহুদিবাদীরা যেন এটা না ভাবে যে তারা মানুষের ঘরবাড়িতে, হাসপাতালে, জমায়েত স্থলে বোমাবর্ষণ করছে বলেই বিজয়ী হয়ে গেছে। বিশ্বের কেউ এটাকে বিজয় বলে মনে করে না। সর্বোচ্চ নেতা আরো বলেন, শত্রুরা গাজা ও লেবাননে বিজয়ী হয়নি, শত্রুরা গাজা ও লেবাননে বিজয়ী হতে পারবে না। আয়াতুল্লাহ খামেনি আরো বলেছেন, দখলদার ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যথেষ্ট নয়। নেতানিয়াহু এবং ইহুদিবাদী ইসরায়েলের অপর অপরাধী নেতাদের মৃত্যুদণ্ড দিতে হবে। লেবানন, গাজা ও ফিলিস্তিনে ইসরায়েলি অপরাধযজ্ঞের মাধ্যমে তারা যা করতে চায়, ফলটা তার উল্টো হবে, অর্থাৎ প্রতিরোধ সংগ্রাম আরও শক্তিশালী ও জোরদার হবে। এটা একটা সার্বিক অপরিবর্তনশীল নিয়ম। তিনি আরো বলেন, আমি বলি, বর্তমানে প্রতিরোধ ফ্রন্ট যতটা সম্প্রসারিত হয়েছে, আগামীতে তা আরও কয়েক গুণ বাড়বে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আমেরিকা এ অঞ্চলে নিজের স্বার্থ সুরক্ষিত করতে ইরানের স্বৈরশাসন, একনায়কতন্ত্র, বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তিনি বলেন, ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের বিশেষ 2টি বৈশিষ্ট্য হল আল্লাহর প্রতি বিশ্বাস এবং আত্মবিশ্বাস। এই 2 বৈশিষ্ট্য নিশ্চিতভাবে সাম্রাজ্যবাদের উপর বিজয় নিশ্চিত করবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, তার দেশের বেসামরিক পরমাণু কর্মসূচির বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রস্তাব পাশ করার জবাবে তেহরান নতুন এবং উন্নত সেন্ট্রিফিউজ সক্রিয় করেছে। কালিবাফ বলেন, সংসদের উন্মুক্ত অধিবেশনে এই তথ্য দিয়েছেন তিনি। গত সপ্তাহে আইই এর বোর্ড অব গভর্নর্স ইরান বিরোধী প্রস্তাব পাশ করেছে। প্রস্তাবের পক্ষে 19 দেশ এবং বিপক্ষে 3 দেশ ভোট দেয়, তবে ভোটদানে বিরত ছিল 12টি দেশ। তিনি বলেন, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং আমেরিকার তোলা এই প্রস্তাব ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ধ্বংসাত্মক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। তিনি আরো বলেন, এসব দেশ ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বিষয়ে অযৌক্তিক এবং অসম্মতিমূলক প্রস্তাব পাশ করেছে। কালিবাফ আরো বলেন, আইএই এর বোর্ড অব গভর্নর্সের রাজনৈতিক অপব্যবহারের প্রতিবাদে ইরান অবিলম্বে জবাব দিয়েছে এবং ধারাবাহিকভাবে উন্নত সেন্ট্রিফিউজগুলো চালু করা শুরু করেছে। ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের মধ্যে যুদ্ধের ক্লান্তি ক্রমেই বাড়ছে। আমেরিকার প্রভাবশালী সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট গতকাল এক নিবন্ধে একথা বলেছে। সংবাদপত্রটি উল্লেখ করেছে, সামরিক পরিষেবার জন্য ডাকা কয়েক হাজার পুরুষের অনুপস্থিতি ইসরায়েলি অর্থনীতির উপর প্রভাব ফেলবে। গত বছরের 7 অক্টোবর হামাসের আকস্মিক সামরিক অভিযানের পর ইহুদিবাদী ইসরায়েল গাজায় বর্বর আগ্রাসন শুরু করে। ইসরায়েলের ভয়াবহ বিমান ও স্থল আগ্রাসনে
44,000 মানুষ শহীদ এবং 1,04,000 মানুষ আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। ওয়াশিংটন পোস্ট তার নিবন্ধে বলেছে, যুদ্ধের জন্য ডাক পাওয়া ইসরায়েলি রিজার্ভ সেনাদের অনেকেই দায়িত্ব পালনের জন্য রিপোর্ট করছে না, তারা যুদ্ধে অংশগ্রহণ করা থেকে বিরত থাকছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের বর্বর আগ্রাসনে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত 1,000-এরও বেশি স্বাস্থ্যকর্মী শহীদ হয়েছেন। এর মধ্যে বহু ডাক্তারও রয়েছেন। ইসরায়েল চলমান আগ্রাসনে গাজার হাসপাতাল ও চিকিৎসা ব্যবস্থাকে বিশেষভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বলে মন্তব্য করেছে গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়। মিডিয়া অফিস থেকে গতকাল এক বিবৃতিতে বলা হয়েছে, দখলদার বাহিনী গাজার স্বাস্থ্য স্থাপনাগুলোকে প্রকৃতপক্ষে ঘোষিত টার্গেট হিসেবে ঠিক করেছে। তারা গাজার হাসপাতাল, ক্লিনিক এবং ডাক্তার ও নার্সদের উপর পরিকল্পিতভাবে হামলা চালিয়ে যাচ্ছে। গাজার গণমাধ্যম কার্যালয় থেকে আরও বলা হয়েছে, ইসরায়েলি আগ্রাসনে 1,000-এরও বেশি ডাক্তার ও নার্স শহীদ হওয়ার পাশাপাশি অন্তত 310 জন নার্সকে ইহুদিবাদীরা ধরে নিয়ে গেছে। এসব নার্সের উপর নির্যাতন চালানো হচ্ছে এবং অনেককেই কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ইহুদিবাদী সেনারা গাজা উপত্যকায় বাইরে থেকে কোনো মেডিকেল প্রতিনিধি দল কিংবা বিশেষজ্ঞ সার্জনকে ঢুকতে দিচ্ছে না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। ঢাকার যাত্রাবাড়িতে 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ির ডেমরা এলাকায় 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ বিকেল 4টায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। এদিকে সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে সরকার। এসব সংঘাতের পেছনে কোনো ধরনের ইন্ধন থাকলে তা কঠোর হাতে দমন করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। আজ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কথা বলেন। তিনি বলেন, সম্প্রতি বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে যে সংঘর্ষ হয়েছে, সরকার তার প্রতি নজর রাখছে। আমরা ছাত্রছাত্রীদের কোনো ধরনের সংঘর্ষে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। আজ দুপুরে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের কয়েকশো শিক্ষার্থী ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এর আগে তারা নিজ নিজ ক্যাম্পাসে লাঠি ও লোহার রড নিয়ে জড়ো হয়। তারপর মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে বাংলাদেশে 1 লাখ টাকা করে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে রাজধানীর শাহবাগে জনসমাগমের চেষ্টা করেছে একটি সংগঠন। প্রলোভনে পড়া লোকজন ও শাহবাগ থানা পুলিশ এই তথ্য জানিয়েছে। প্রলোভনে পড়া লোকজন বলছেন, অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠনের পক্ষ থেকে বলা হয়, বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা হবে। শাহবাগে যারা উপস্থিত হবেন তাদের 1 লাখ টাকা করে ঋণ দেওয়া হবে। পুলিশ ও শাহবাগে আসা লোকজন বলছেন, এমন প্রলোভনে পড়ে গতকাল রোববার দিবাগত রাত 1টার পর সারা দেশ থেকে বাস, পিকআপ ও মাইক্রোবাসে সাধারণ মানুষ ঢাকায় আসতে শুরু করেন। পরে পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসা লোকজনকে বুঝিয়ে ফেরত পাঠানোর চেষ্টা করেন। আজ সকাল 7টার দিকে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচণ্ড যানজট দেখা দেয়। তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশ আসা লোকজনের সঙ্গে কথা বলেন, তাদের বুঝিয়ে ফেরত পাঠানোর চেষ্টা করেন। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। ভারতের উত্তরপ্রদেশের সম্ভলের শাহী জামে মসজিদ সমীক্ষা নিয়ে পুলিশের সাথে সংঘর্ষে 3 জন নিহত ও 30 জন আহত হওয়ার ঘটনায় যোগী আদিত্যনাথ সরকারকে দায়ী করেছেন বিধানসভার বিরোধী দলনেতা অখিলেশ যাদব। হরিহর মন্দির ভেঙে শাহী মসজিদ নির্মাণ করা হয়েছে, এই অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈনের করা একটি মামলার 2য় দফায় তদন্তে গেলে গতকাল সাধারণ মুসলমানরা তদন্ত কর্মকর্তাদের মসজিদে প্রবেশে বাধা দেয়। এ সময় পুলিশের সাথে সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের অভিযোগ, উপনির্বাচনের অনিয়ম থেকে নজর ঘোরাতেই ওই সম্ভলের মসজিদে তদন্ত দল পাঠানো হয়েছে। তিনি বলেন, আগেও মসজিদে
তদন্ত দল পাঠানো হয়েছিল তারা সমীক্ষা করেছেন। তা নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা ছিল। তারপরও গতকাল আবারও কেন সেখানে তদন্ত দল পাঠানো হলো? অখিলেশ যাদব এক সংবাদ সম্মেলনে আরও বলেন, সাম্ভালে যা ঘটছে তা অত্যন্ত গুরুতর। প্রশাসন ইচ্ছাকৃতভাবে ওই তদন্ত দল পাঠিয়েছিল যাতে একটা গোলমাল হয়। এদিকে ভারতের লোকসভার স্পিকার এবং সেক্রেটারি জেনারেলকে মুলতবি প্রস্তাব দিয়ে চিঠি লিখেছেন কংগ্রেস সাংসদ মনিকম টেগোর। আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নীরবতার বিরোধিতা করেছেন তিনি। ভারতের শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে আলোচনা চেয়ে লোকসভায় মুলতবি প্রস্তাব দিয়েছেন কংগ্রেস সাংসদ মনিকম টেগোর। আজ সংসদের শীতকালীন অধিবেশনের শুরুতেই আদানি ইস্যুতে উত্তেজনা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। অধিবেশন শুরুর আগে আজ সকালে কংগ্রেস সাংসদরা বৈঠক করেছেন তাদের রণকৌশল নিয়ে। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। সংযুক্ত আরব আমিরাতে একজন ইহুদিবাদী রাব্বি খুনের ঘটনায় ইরানকে জড়িয়ে যে খবর প্রচার করা হয়েছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে আবু ধাবিস্থ ইরান দূতাবাস। 28 বছর বয়সী ইসরায়েলি রাব্বি জাভি কোগান গত বৃহস্পতিবার দুবাইয়ে নিখোঁজ হন এবং গতকাল তার লাশ পাওয়া যায়। ইহুদিবাদী ইসরায়েল সরকার ও পশ্চিমা গণমাধ্যমগুলো এই ঘটনায় ইরানকে দায়ী করতে এক মুহূর্ত সময় নেয়নি। কোনো প্রমাণ ছাড়াই তারা সমস্যারে একথা প্রচার করতে থাকে যে এ ঘটনায় ইরানের হাত রয়েছে। এমনকি আমিরাতের পুলিশ তদন্ত শুরু করার আগেই তারা এ দাবি করতে থাকে। ইরান দূতাবাসের পক্ষ থেকে বার্তা সংস্থা রয়টার্সকে বলা হয়েছে, ওই ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় ইরানকে জড়িয়ে যেসব খবর প্রচার করা হচ্ছে তা আমরা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করছি। ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যা থেকে ফিলিস্তিনি নারীদের সুরক্ষা দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। নারীর বিরুদ্ধে সহিংসতার অবসান বিষয়ক আন্তর্জাতিক দিবস উপলক্ষে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই গতকাল সামাজিক মাধ্যম এক্স পেজে দেওয়া এক পোস্টে ওই আহ্বান জানান। গত এক বছরেরও বেশি সময় ধরে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে, যার বেশিরভাগ শিকার সেখানকার নারী এবং শিশুরা। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।